আটলান্টিক মহাসাগরে মার্চ থেকে যুদ্ধজাহাজ পাঠাবে ইরানি নৌবাহিনী। শুক্রবার ইরানের এক শীর্ষ কমান্ডার একথা জানিয়েছেন। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীকে ইরান তাদের নিরাপত্তায় হুমকি মনে করে। এ কারণে এর পাল্টা ব্যবস্থায় ইরানের নৌবাহিনী এখন তাদের পতাকাবাহী যুদ্ধজাহাজ নিয়ে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যাওয়ার উদ্যোগ নিচ্ছে। ইরানের উপকমান্ডার বলেন, মার্চ মাসে ইরানি নববর্ষের শুরুতেই নৌবহর আটলান্টিকে যাত্রা শুরু করবে। রিয়ার অ্যাডমিরাল তুরাজ হাসানি বলেন, আটলান্টিক মহাসাগর অনেক দূর, তাই ইরানি নৌবহরের এ অভিযানে 5 মাস সময় লেগে যেতে পারে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে এসব জানায় নিউ ইয়র্ক পোস্ট। তিনি জানান, নৌবহরের যুদ্ধজাহাজগুলোর মধ্যে আছে নতুন তৈরি ডেস্ট্রয়ার শাহান্দ। এই রণতরীতে হেলিকপ্টার ওড়ার ডেক আছে। বিমান বিধ্বংসী এবং জাহাজ বিধ্বংসী অস্ত্রসহ ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র আছে এতে। তাছাড়া এতে ইলেকট্রনিক ওয়ারফেয়ারেরও ব্যবস্থা আছে। হাসানি বলেন, ডিসেম্বরে 2 থেকে 3টি ভেনেজুয়েলার উদ্দেশ্যে যেতে পারে। গত মাসে ইরানের এক সামরিক কর্মকর্তা আটলান্টিকে যুক্তরাষ্ট্রের জলসীমার কাছে যুদ্ধজাহাজ পাঠানো হতে পারে বলে আভাস দিয়েছিলেন। সোমালীয় জলদস্যুদের হাত থেকে ইরানের জাহাজগুলোর সুরক্ষায় ইরান সম্প্রতি কয়েক মাসে ভারত মহাসাগর ও পারস্য উপসাগরেও উপস্থিতি বাড়িয়েছে। ইরানের শীর্ষ কমান্ডার জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় তাদের নৌবাহিনীর উপস্থিতি চলমান থাকবে। এদিকে ইরানি শীর্ষ কমান্ডার সতর্ক করে বলেছেন, যদি মার্কিন চাপের কারণে ইরান তেল বিক্রি করতে না পারে তবে উপসাগরীয় অঞ্চলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া হবে। এই অঞ্চল দিয়ে অন্য কোনো দেশকে তেল দেওয়ার অনুমতি দেয়া হবে না বলে হুমকি দেয়া হয়। সাম্প্রতিক বছরগুলোতে উপসাগরীয় অঞ্চলে ইরানি সেনা ও মার্কিন সামরিক বাহিনীর মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে এসব সংঘর্ষের ঘটনা হ্রাস পেয়েছে। এর আগে গত বছরের আগস্টে মধ্যপ্রাচ্যের কৌশলগত জলপথ হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে রয়েছে বলে জানিয়েছে দেশটির রেভলিউশনারি গার্ডের নৌবাহিনীর প্রধান জেনারেল আলী রেজা। ওই এলাকায় মার্কিন নৌবাহিনীর কোনো অবস্থান নেই দাবি করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে এই তথ্য জানিয়েছেন তিনি। তাসনিমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জেনারেল আলী রাজা বলেন, হরমুজ প্রণালী বন্ধ করে দিলে উপসাগরে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করতে পারি, সেখানে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বহিরাগত দেশের উপস্থিতির কোনো প্রয়োজন নেই। প্রসঙ্গত, ইরান ও যুক্তরাষ্ট্রের বিরোধ শুরু হয়েছে মে মাস থেকে, যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গেছেন। পরে ইরানের উপর ব্যাংকিং ও এনার্জি খাতে নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়। অর্থনৈতিক যুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুকে পর্যুদস্ত করেছে ইরান। ইরানের সরকার ও জনগণ মিলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের অর্থনৈতিক যুদ্ধ প্রতিহত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী হুসেন আমির আবদুল্লাহিয়ান। তিনি শুক্রবার এক টুইটার বার্তায় এই মন্তব্য করেছেন। আবদুল্লাহিয়ান বলেন, ইরান একদিকে শক্তিমত্তার সঙ্গে মধ্যপ্রাচ্যে নিজেদের মিত্রদের পাশে দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিরক্ষা শক্তির আধুনিকায়নে গভীর মনোযোগ দিয়েছে। সার্বিক অর্থনৈতিক যুদ্ধে ট্রাম্প ও নেতানিয়াহুকে পর্যুদস্ত করেছে ইরানের সরকার ও জনগণ। তারা উন্নতি ও অগ্রগতির মহাসড়কে পা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যান এবং নভেম্বরে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। এই কাজ করার জন্য ট্রাম্পের উপর সার্বক্ষণিক চাপ সৃষ্টি করে রেখেছিলেন ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের এই ইরান বিরোধী পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় বয়ে যায়। তবে ইহুদিবাদী ইসরায়েল ও সৌদি আরব ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে। পশ্চিম এশিয়ায় মার্কিনীদের স্বপ্নের কবর রচিত হয়েছে। আলী আকবরী। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব আলী আকবরী বলেছেন, পশ্চিম এশিয়ায় মার্কিন ইচ্ছার কবর রচিত হয়েছে। ইরানের প্রতিরোধের মুখেই আমেরিকার ওই পরিণতি ঘটেছে বলে মন্তব্য করেন বিশিষ্ট এই আলেম। হুজ্জাতুল ইসলাম মোহাম্মদ জাওয়াদ আজ আলী আকবরী আরও বলেন, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়া এবং ইরাকে রাতের অন্ধকারে সস্ত্রীক ডোনাল্ড ট্রাম্পের মার্কিন সেনা ঘাঁটিতে যাওয়া তাদের করুণ পরিণতির প্রমাণ। আলী আকবরী বলেন, ইরানের প্রতিরোধের মুখে কঠিন অবস্থার মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছে ইসরায়েল। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের হাশদ আশ-শাবি, ইয়েমেনের আনসারুল্লাহ, বাহরাইনের গণবিপ্লব, নাইজেরিয়ায় ইসলামী আন্দোলন মার্কিন বিরোধী প্রতিরোধের বলয় তৈরি করেছে। দায়েশের পরাজয়ের মধ্য দিয়ে মার্কিন নেতৃত্বাধীন তথাকথিত মহাজোট সংকটে পড়েছে বলেও মন্তব্য করেন আলী আকবরী। বিপ্লবের 40 বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন,
ইমাম খোমেনির নেতৃত্বে তাগুতি শক্তির বিরুদ্ধে যে বিপ্লব সংঘটিত হয়েছিল 40 বছর পূর্তিতে সেই বিপ্লবের পুনর্জন্ম ঘটেছে। সৌদি আরবে খাশোগি হত্যাকাণ্ডের বিচার যথেষ্ট নয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR বলেছে, সৌদি আরবে দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের যে বিচার চলছে তার স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই বিচার যথেষ্ট নয় বলে উল্লেখ করেছেন জাতিসংঘের এই দপ্তর। আদালতে সৌদি আরবের সরকারি কৌশলীরা জামাল খাশোগিকে হত্যার দায়ে 5 জনের মৃত্যুদণ্ড চেয়েছেন। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা SPA জানিয়েছে, রিয়াদের আদালতে বৃহস্পতিবার অনুষ্ঠিত শুনানিতে সরকারি কৌশলী 11 অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়ার এবং সরাসরি হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে 5 জনকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আবেদন জানিয়েছেন। এ সম্পর্কে OHCHR এর মুখপাত্র রাফিনা শামদাসানি শুক্রবার বলেছেন, তার সংস্থা খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক মহলের সংশ্লিষ্টতায় একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছে। সেই সঙ্গে তিনি অভিযুক্তদের জন্য মৃত্যুদণ্ডের আবেদনের বিরোধিতা করেছেন। সৌদি আরবের রাজতন্ত্র বিরোধী সাংবাদিক জামাল খাশোগি গত বছরের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলস্থ সৌদি কনসুলেটে নির্মমভাবে নিহত হন। সৌদি আরব প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের বিষয়টি বেমালুম অস্বীকার করলেও পরে তা স্বীকার করতে বাধ্য হয়। বর্তমানে ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে একদল সৌদি নিরাপত্তা কর্মীর বিচার চলছে, কিন্তু তুরস্কের তদন্তকারী কর্মকর্তারা সুস্পষ্টভাবে বলেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এছাড়া তুরস্কের মাটিতে খাশোগি খুন হয়েছেন বলে তুর্কি কর্মকর্তারা ঘাতক বাহিনীর সদস্যদের বিচারের জন্য আঙ্কারার হাতে সুপোর্ট করার জন্য আহ্বান জানালেও রিয়াদ তাতে কর্ণপাত করেনি। আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় একযোগে কাজ করবে পাকিস্তান ও তুরস্ক। আফগান শান্তি আলোচনাকে এগিয়ে নিতে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান ও তুরস্ক। আঙ্কারা সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগানের মধ্যে এক বৈঠকে এই প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। শুক্রবার আনুষ্ঠানিক সফরের প্রথম দিনে ইমরান খান স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে দ্বিপক্ষীয় বিষয়াদির পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোগান জানান, আসন্ন বসন্তে ইস্তাম্বুলে তুরস্ক, আফগানিস্তান ও পাকিস্তানের শীর্ষ নেতারা আফগানিস্তান বিষয়ক ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন। আসন্ন ওই বৈঠক আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হবে বলে যৌথ সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। আফগানিস্তানের প্রায় অর্ধেক এলাকা তালেবানের নিয়ন্ত্রণে রয়েছে এবং তারা আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি নয়। যৌথ সংবাদ সম্মেলনের পাশাপাশি তুরস্ক ও পাকিস্তানের শীর্ষ নেতাদের উপস্থিতিতে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা OIC, অর্থনৈতিক সহযোগিতা সংস্থা এবং উন্নয়নশীল দেশগুলোর সংস্থা D8 এ অভিন্ন নীতি অবস্থান গ্রহণ করবে তুরস্ক ও পাকিস্তান। এর আগে বৃহস্পতিবার তুরস্ক সফরে গিয়েই ইমরান খান বিশ্বখ্যাত ইরানি কবি মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমির কবর জিয়ারত করেন। রাখাইনে বৌদ্ধ বিদ্রোহীদের ভয়াবহ হামলা, 13 পুলিশ নিহত। মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের 4টি তল্লাশি চৌকিতে হামলা চালিয়ে 13 জনকে হত্যা করেছে বৌদ্ধ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মি। এ সময় অপর 9 জন আহত হয়েছে বলে আল জাজিরা টেলিভিশন জানিয়েছে। দেশটির সেনাবাহিনীর দপ্তর থেকে বলা হয়েছে, শুক্রবার স্বাধীনতা দিবসে উত্তর রাখাইনের বুথিডং ও মংডুর 4টি পুলিশ ফাঁড়িতে অন্তত 350 বিদ্রোহী হামলা চালায়। হামলার সময় বিদ্রোহীরা গোলাবারুদ ও অস্ত্র লুট করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে। তবে আরাকান আর্মির দাবি, তাদের এই হামলা স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে নয়। আরাকান আর্মির মুখপাত্র খিন্থু বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরাকান আর্মির বিরুদ্ধে পরিচালিত অভিযানের পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে। আরাকান আর্মি নিরাপত্তা বাহিনীর 12 সদস্যকে আটক করেছে জানিয়ে খিন্থু বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব, আমরা তাদের ক্ষতি করব না। এদিকে সেনাবাহিনীর মুখপাত্র জৌমিন তুন জানিয়েছেন, বুথিডং ও মংডুতে শুক্রবারের হামলার পাল্টা ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা বাহিনী। নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনী ওই অঞ্চলে তাদের অভিযান অব্যাহত রাখবে। তবে শুক্রবারের হামলায় নিরাপত্তা বাহিনীর ঠিক কী পরিমাণ ক্ষতি হয়েছে তা নিশ্চিত করেননি। তিনি বলেন, হামলার শিকার পুলিশ পোস্টগুলো বিভিন্ন জাতি ও বর্ণের লোকদের সুরক্ষা দেওয়ার জন্য, তাই এগুলোতে হামলা করা উচিত না। গত কয়েক সপ্তাহ ধরে রাখাইনে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। রাজ্যটিতে বেশ কয়েকবার নিরাপত্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘাত জোরদার হয়েছে।
আরাকান আর্মি রাখাইনের স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ করে আসছে। গত মাসে মিয়ানমারের সেনাবাহিনী শান্তি আলোচনা শুরু করার জন্য দেশের উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলে জাতিগত স্বায়ত্তশাসনের দাবিতে যুদ্ধরত বিভিন্ন সশস্ত্র গ্রুপগুলোর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে। তবে রাখাইনকে ওই ঘোষণার বাইরে রাখা হয়। বাংলাদেশ সীমান্তবর্তী ওই রাজ্যেই মিয়ানমারের সেনাবাহিনীর দমন অভিযানের মুখে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে।